সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন সকাল ৯টা। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। রাতের বেলায় বাসনপত্রগুলো ধুয়ে এখানেই উপুর করেছিলাম। এখন সবগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আজকে ব্রেকফাস্টে বানাবো আলু ভাজা, তার সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি। কাল রাতেই আর কি জিনিসপত্রগুলোকে কেটে গুছিয়ে রেখেছিলাম, তাহলে সকালবেলায় এই কাটাকাটির ঝামেলাটা থাকে না, আর খাবারটাও কিন্তু তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ওই জন্য কড়াইটা গরম হতেই তেল আর ফোড়নে দিলাম একটুখানি কালো জিরে। আলু আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, নুন আর হলুদটা দিয়ে এটাকে এবার ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। সকালের খানিকটা কাজ যদি রাতেই এগিয়ে রাখা যায়, তাহলে দেখবেন সকালে যদি একটুখানি দেরিতেও ঘুম থেকে ওঠা হয়, তাহলে কিন্তু কাজের গতিটা খুব একটা স্লো না হয়ে সময়ের মধ্যেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায়। আলু ভাজাটা হতে হতে একপাশে আটাটাকেও মেখে নিয়েছিলাম, আর রুটিও হয়ে গেল। এটাই হলো আজকের শেষ রুটিটা। জিনিসপত্রগুলোকে গুছিয়ে ফেলছি, আর এখানের এই স্ল্যাবটা এতটাই ছোট, গ্যাসটা রাখার ফলে না পুরো জায়গাটাই দেখুন নিয়ে নিয়েছে। ওই কোণটাতে একটুখানি কোনো রকম দাঁড়িয়ে রুটিটাকে বেলি। কী আর করবো, যেমন জায়গা সেরকমই তো কাজ করতে হবে। চলুন, হয়ে গেছে। এবার ছেলেটাকে আগে খাইয়ে দেব। আর শ্রীহানের বাবাও এখনো ঘুম থেকে ওঠেনি। ওর উঠতে উঠতে এদিকে আমাদের দুজনারই কিন্তু ব্রেকফাস্ট হয়ে যাবে। আর কটা দিন পর থেকেই তো আবার ডিউটি যাওয়া শুরু হবে, তখন আবার সেই সকাল সকাল উঠে পড়তেই হবে। এই কয়দিন যতটা হাতে ছুটি ছিল, সেই কদিন একটুখানি মানুষটাও ঘুমিয়ে নিয়েছে। চলুন, ছেলেটাকে এবার খাইয়ে দিই। আর এদিকে আমারও খাওয়া হয়ে গেছে। বাসনপত্রগুলো এবার ধুয়ে নিচ্ছি। সকালের এই বাসনপত্রগুলো ধোয়া হলেই একটা ধাপ কমপ্লিট হবে। এরপরে আবার শুরু করতে হবে দুপুরের জোগাড়। কাল রাতে শ্রীহানের বাবা বড় বাজারে গেছিলো, তো সেখান থেকে কুমড়ো শাক নিয়ে এসছে। এখানে তো এই কুমড়ো শাক, লাউ শাক খুব একটা পাওয়া যায় না, তাই চোখে পড়াতে ওর বাবা এতখানি শাক নিয়ে চলে এসছে। আর এগুলো কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে এটাই ভাবছি দুপুরবেলায় রান্না করব। ভাত আজকে আমি এটা দিয়েই খাবো, আর বাকি যা সবজিপাতি থাকবে ওটা শ্রীহানের বাবাকেই দেব। এই সমস্ত জিনিসগুলো হলে না আমার আর অন্য কিছু একেবারেই দরকার হয় না। আর বাইরে রেখে দিলে তো এগুলো শুকিয়ে যাবে কটা দিনের মধ্যেই, আর ফ্রিজে রেখেও না খেতে খুব একটা ভালো লাগে না। তাই টাটকা থাকতে থাকতেই বেশিরভাগটা ভাবছি আজকেই বানিয়ে দেব। সকালবেলায় ঘুম থেকে উঠে বেডরুমের জানলাটা খুলতেই বাইরের এত সুন্দর ফ্রেশ হাওয়াটা আসে, তাতে জানেন তো একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। পাহাড়ের কোলেই যেহেতু আমরা থাকি, আর যারা আর কি পাহাড়ের গায়ে থাকেন তারা কিন্তু অবশ্যই জানবেন পাহাড়ের বাতাস খুবই ঠান্ডা হয়। আর তাছাড়া এখানে তো জানেনই বেশিরভাগ সময়টা ঠান্ডাও থাকে, আর বৃষ্টিরও ওয়েদার, যার জন্য বাতাসখানি হয় ভীষণ রকম ঠান্ডা। সেটা কিন্তু বেশ ভালো লাগে, আর কাজবাজ করার ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ একটা এনার্জিদায়ক। কাল কিন্তু ঘরে অনেক রকম বাজারই এসছে, তবে তার মধ্যে এই যে দেখেছেন ইলিশ মাছ, এবছরে আমাদের প্রথম এটাই ঘরে এলো। তো আজ ওই জন্য এটাকেই রান্না করছি। মাছের রাজা বলে কথা, ধরতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, না জানি রান্না করলে গোটা ঘরে হয়তো মোমো করে গন্ধ ছাড়বে। তিনজনের জন্য 3টে পিস নিয়ে নিয়েছি, আর শ্রীহানকে না ইলিশ মাছ কোনোদিনই দিইনি, তো এবারেই প্রথম ওকে ভাবছি দেবো। ওই জন্য ওর জন্য একটু বেশ ছোটো মাছটাই নিলাম। কতটা কি খাবে ছেলেটা জানি না, যদি খায় এরপর থেকে না হয় আবার দেওয়া যাবে। কুমড়ো শাকটা বসিয়ে দিলাম, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, রাঁধুনি আর একটু রসুন থেতো করে দিয়েছি। ব্যাস, এটা দিয়েই কিন্তু আজকের কুমড়ো শাকটা পুরোটা রান্না হবে। সাথে দিয়ে দিলাম নুন হলুদ। আলাদা করে কিন্তু ওই শাকের মধ্যে আমি আর জল দেবো না, ওই শাকটা থেকে যা জল ছাড়বে তাতেই কিন্তু গোটা রান্নাটা হয়ে যাবে। আর নামাবার আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি। অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়েও এই কুমড়ো শাক বলুন, লাউ শাক বলুন, এগুলো রান্না করে, তবে আমার কিন্তু চিংড়ি মাছের থেকেও এই রসুন ফোড়ন দিয়ে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এই দেখুন হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেই নামিয়েছি। আর এই কুমড়ো শাক, লাউ শাক বলুন, অনেক দিন হয়ে গেছে খাওয়াই হয় না। তো এই রান্নাটা দেখে আমার এখনই যেন মনে হচ্ছে এক থালা ভাত বেড়ে বসে পড়ি। চলুন, সাথে ইলিশ মাছটাও রান্না করে নিই। যদিও বা এই মাছ রান্না হতে তো খুব বেশি সময় লাগবে না। মাছটাকে বেশ একটু কড়া করে ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে কাঁচা লঙ্কা। ব্যাস, জল দিয়ে দিলাম, আর দেব সামান্য সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে দুরকমই সর্ষে নিয়েছিলাম, তবে পুরোটা না দিয়ে না আমি ছাঁকনির মধ্যে ছেঁকে দিচ্ছি। এতে করে কিন্তু সর্ষের যে এক্সট্রা দানাগুলো সেগুলো বেরিয়ে যায়, আর খেলেও কিন্তু খুব একটা অম্বল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই এভাবেই আমি ইলিশ মাছের মধ্যে সর্ষে বাটাটা দিলাম। আজ এখনো পর্যন্ত স্নান হয়নি। কুমড়ো শাকটা ছাড়াতে ছাড়াতে বেশ অনেকখানি সময় হয়ে গেছিল, তাই ভাবলাম রান্নাটাই বরং আগে সেরে ফেলি। আর যেহেতু আজকে 2 রকমের রান্না, তাই হতেও খুব একটা বেশি সময় লাগলো না। চলুন, হয়ে গেছে, এদিকটা থেকে একটু নিশ্চিন্ত হওয়া গেল। এবার গ্যাসটাকে পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে সোজা ঢুকবো স্নান করতে। আমার এই গ্যাস স্টোভটা যেহেতু 3 বার্নার, তো মাঝখানের ওই বার্নারটা না আমার কোনো দিনই কিন্তু প্রয়োজন হয় না। শখের বশে 3 বার্নারের কিনেছিলাম, কিন্তু কিনে কিন্তু বেশ বিপদেই পড়েছি।
দরকার যেহেতু হয় না, তাই ওটাকে কিন্তু আমি রাখিনি, খুলে রেখে দিয়েছি। আর তার জায়গায় একটা টিস্যু বা কাপড় কখনো আমি দিয়ে দিই, যাতে রান্না করতে করতে ওখানে তেল মশলা জমে জিনিসটা নোংরা না হয়। তাহলে পরিষ্কার আবার আমাকেই করতে হবে, সেটা আবার এক্সট্রা একটা খাটানি। তাই আর কি ওভাবে আমি ঢেকে রাখি। চলুন, রান্নার যে নুড়ি কাঁথাগুলো রয়েছে সেগুলো এবার একটু গরম জলে ভিজিয়ে রেখে যাব। স্নান করে খাবার দাবার খেয়ে ওগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে মেলতে যাব। আজ এখনো পর্যন্ত শ্রীহানেরও স্নান হয়নি। ওর বাবার সাথে ব্রেকফাস্ট সেরে গেছিল নিচে খেলতে। ওই জন্য আমিও ভাবলাম এই ফাঁকে কাজগুলো বরং সেরে ফেলি। ছেলে যখন আসবে ততক্ষণে আমার সমস্ত কাজ হয়েও যাবে। তারপরে ওকে স্নান করিয়ে নিজেরও বেশ ততক্ষণে স্নান হয়ে যাবে। চলুন, এদিকে এগুলো ভেজানো হয়ে গেছে, এগুলো গরম জলে ডোবা থাক, তাহলে কিন্তু তেল মশলাগুলো বেশ ভালোভাবে ছেড়ে যাবে। জোগাড় করছি এখন ছেলেকে স্নানের জন্য তার প্রস্তুতি। এখানে ক্রিম, জামা কাপড় সব রেখে গেলাম। আর এই যে টিভিটা চালিয়ে রেখে চলে গেছে, এটাকেও বন্ধ করে দিলাম। এই যে দুষ্টু ছানার আমার স্নান হয়েও গেছে। আর এইটুকু সময় ওকে যে এক জায়গায় রাখা কি মুশকিল। কিছুতেই ক্রিম তেল কিচ্ছু মাখাতে দেবে না, শুধু ছটফট আর ছটফট। কোনো রকম চেপে ধরে এই কাজগুলোকে আমি করি। ভাবছিলাম স্নান সেরে এসে দুজনকে খেতে দেবো, কিন্তু ডিসিশনটা একটুখানি চেঞ্জ করলাম। দুজনকে আগে খাবার দাবার খাইয়ে তারপরে যাব স্নান করতে। তাহলে আর কি একদম নিশ্চিন্ত মনে আমি সমস্ত কাজটা করতে পারবো। শ্রীহানের বাবাকে এখন ভাতটা মাখিয়ে দিচ্ছি। ওর বাবার খাওয়া হয়ে যাবে, ওদিকে শ্রীহানেরও খাওয়া হয়ে যাবে। তারপরে একদম রিল্যাক্স হয়ে, মানে যাকে আর কি গোদা বাংলায় বলতে পারেন, ল্যাদ খেতে খেতে নিজের কাজগুলো কমপ্লিট করব। চলুন, এদিকে আমারও স্নান খাওয়া হয়ে গেছে, নুড়ি কাঁথাগুলোকেও ধুয়ে নিয়েছি। তবে এখন আর বাইরে মেলতে যাব না, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। ওই জন্য এই একটা ঘরে জামা কাপড় রাখার জন্য একটা দড়ি টানিয়ে নিয়েছি। ভিজা জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম, কাল সকালে যখন রোদটা বেরোবে তখন আবার এগুলো বাইরে মেলে দিয়ে আসবো। চলুন এবার একবারটা নিচে যাই। আমাদের বড় যেই জলের বোতলটা করে জল নিয়ে আসে সেটা তো অনেকটাই ভারী, তাই শ্রীহানের বাবা ওপর পর্যন্ত আর নিয়ে যেতে পারে না। যেখান থেকে আর কি জলটা ভরে আনে ওখানে তো অনেক লোকজন থাকে, তো তারাই আর কি ভরে গাড়িতে তুলে দেয়। আর এখান থেকে আমাদের আরেকটা যে 5 লিটারের ডিব্বা আছে সেটাতে করে আধা আধা জল নিয়ে গিয়ে কিছুটা কমিয়েছি। আর এটাকে এখন ওই জন্য পুরোটা তুলে ঘরে নিয়ে চলে এলাম। তাহলে আর কি আর বারবার গাড়িতে যেতে হবে না জলটা ভরতে। চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।